তা আওয়ামী লীগ নামে হোক, জাতীয় পার্টি নামে হোক, জুলাই সনদকে বন্ডুল করে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সর্বপ্রকারান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি যে এখনো শাপলা পাবো, গায়ের জোরে দেখ না, দেখি ওনাদের নির্বাচন কমিশনের কত জোর। ঐক্যমত কমিশন কি তাহলে জনগণকে বাদ দিয়ে কি বিএনপি কমিশন হবে নাকি জামায়াত কমিশন হবে? এই যে জুলাই সনদটা, এই গণ অভ্যুত্থানে যারা রাস্তায় নেমে এসেছিল তারা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল, একটি সংস্কার সম্পন্ন সংবিধান দেখতে চেয়েছিল। কারণ এই সংবিধানের অধীনে বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন রয়েছে, বাংলাদেশের যে ভবিষ্যৎ রয়েছে সেটা হুমকির মুখে। সেই জন্য আমরা যে রাস্তায় ছেলেরা নেমে এসেছিল, মেয়েরা নেমে এসেছিল, তাদের দাবির প্রেক্ষিতে জনগণের সামনে আমরা ঐতিহাসিকভাবে গত 24 সালের অগাস্টের 3 তারিখ ঐতিহাসিক এক দফা দাবি দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং আমরা একটি নতুন সেটেলমেন্ট চেয়েছিলাম। সেই ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হলে এই যে জুলাই চার্টার বা জুলাই যে সনদটা রয়েছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এই ঐতিহাসিক যে সিদ্ধান্ত হয়েছে সেটাকে আমরা একদিকে সাধুবাদ জানাচ্ছি। কারণ আমরা আপনারা জানেন গতকালকে একটা গোল টেবিল এবং পূর্ব আমরা 6টা ধাপের একটা রূপরেখা দিয়েছিলাম। সেই রূপরেখাতে আমরা বলেছিলাম জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশের অথরিটি হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কর্তৃক অর্ডার জারি করবেন। অর্থাৎ এই গণ অভ্যুত্থানের ভিত্তিমূলকে ধরে এই জুলাই চার্টার হলে বানাতে হবে। অর্থাৎ ডক্টর ইউনূস যিনি এই গণ অভ্যুত্থানের সরকার হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন, ওনাকে এই আদেশে সাইন করতে হবে এবং এই আদেশে সাইন করার জন্য উনি শহীদ মিনারে যাবেন। জনগণের সম্মুখে জনগণের যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত সেটা জনগণের সম্মুখেই তাকে দিতে হবে। আমরা দ্বিতীয় একটি কথা বলেছিলাম যে অর্ডারের কাঠামোর অধীনেই একটি গণভোটের আয়োজন, কিন্তু গণভোট নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক চলছে, এটা কি আগে হবে নাকি পরে হবে। আমরা সেই তর্ক বিতর্ক যাব না। আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ। এই মল্লযুদ্ধের মধ্যে জাতিকে অংশগ্রহণ করিয়ে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। আমাদের মূল জায়গাটা স্পেসিফিক জায়গায় যে আমরা দিতে চাচ্ছি, গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ডক্টর ইউনূসের সাইনে একটি আদেশ জারি করতে হবে, যে আদেশের অধীনে একটি গণভোট হবে। টাইম ফ্রেম নিয়ে আমরা স্পেসিফিক কোনো অবস্থান নিচ্ছি না এবং সেই গণভোটের পরে বাস্তবায়ন অর্ডারের অনুমোদন হওয়া এবং পরবর্তী যে সংসদ রয়েছে সেটাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডেলিগেট করতে হবে। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্পূর্ণ পরবর্তী সংসদ নির্ধারিত সময়, যেখানে সময় এসেছে 270 দিন, এই 270 দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ গণভোটের পরে যখন বাংলাদেশে একটি নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি রিফর্ম অ্যাসেম্বলি হবে, এই রিফর্ম অ্যাসেম্বলি একসাথে দুইটি কাজ করবে। প্রথম কাজ হলো এই আদেশের বাস্তবায়ন তারা করবে, দ্বিতীয় কাজ হলো তারা বাংলাদেশের যে সচরাচর যে পার্লামেন্টগুলো কাজ করে থাকে তাদের নিত্য নৈমিত্তিক কাজগুলো সেগুলো তারা পালন করবে। সেখানে কমিশন একটি বাধ্যবাধকতা দিয়েছে যে 270 দিনের মধ্যে যদি তারা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিক এটা জনগণের সার্বভৌম বহিঃপ্রকাশ হিসাবে জনগণের যে অধিকার সেটা জনগণের এই সরকারের উপরে ন্যস্ত হবে বা বাস্তবায়ন হয়ে যাবে। অনেক জায়গা থেকে কথা আসছে এটা অটো পাসের মতো না কিনা। আমরা সেখানে বলছি যে জনগণ যখন গণভোটের মাধ্যমে এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সাথে সাথে লিগ্যাল ফ্রেমওয়ার্ক একটি বিলের মাধ্যমে এই আদেশ বাস্তবায়নের জায়গায় সর্বোচ্চ জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করছে, সেটা অটোমেটিক একটি বাস্তবায়নের জায়গায় চলে যায়। কিন্তু সাথে সাথে এটাকে আরও দৃঢ় করার জন্য লিগ্যাল ওয়েতে আরও এটাকে ফ্রেমওয়ার্ক করার জন্য আমরা কিন্তু সংসদের হাতে ওই জায়গাটা দিচ্ছি। কিন্তু পার্লামেন্টারি পাওয়ারের উপরে জনগণ যে সার্বভৌম ক্ষমতার অধিকারী, সেই ভিত্তিমূলকে ধরেই ঐক্যমত কমিশন ডক্টর ইউনূস স্যারের কাছে রিপোর্ট জমা দিয়েছেন। এই জন্য আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা কোনো দল নয়, জনগণকে প্রাইম এখানে রেখেছেন। অর্থাৎ দলের উপরে দেশকে রেখেছেন, জনগণকে রেখেছেন এবং এই জনগণের যে গণ অভ্যুত্থানে তারা এসেছিল, গণ অভ্যুত্থানের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ
জায়গাটা তারা লিগ্যাল ফ্রেমওয়ার্কে নিয়ে পিপলস উইলকে সর্বোচ্চ জায়গা স্বীকৃতি দিয়েছেন। এটা জনতার ঐতিহাসিক বিজয়, এটা কোনো দলের বিজয় নয়। যেভাবে এই গণ অভ্যুত্থান জনগণ নেমে এসেছিল, তাদের বিজয় হয়েছিল। জুলাই সনদের মধ্যে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা মনে করি জনগণের সে ঐতিহাসিক বিজয় আবার নতুন বাংলাদেশে সূচিত হবে। এই প্রস্তাবে বলা হয়েছে যে সরকার আদেশ জারি করবে, 1 নম্বর যে প্রস্তাব সেটাতে বলা হয়েছে। কিন্তু আমরা এই বিষয়ে এখনো স্পষ্ট হইনি যে সরকার কখন আদেশটা জারি করবে, কিভাবে হবে। সেখানে ইতিমধ্যেই আমরা রাজনৈতিক যে অঙ্গনে যে দলগুলো রয়েছে সেগুলোর মধ্যে তর্ক বিতর্ক লক্ষ্য করতে আমরা স্পষ্টত তাদের মধ্যে দেখতে পাচ্ছি। তাদের মধ্যে বড় একটি তর্কের জায়গা চলে এসেছে, গণভোট আগে নাকি পরে হবে, অথবা 270 দিনের মধ্যে হলে এটাকে অটোপাস হবে নাকি হবে না। তো আমরা সে জায়গায় স্পষ্ট জায়গা বলতে চাই যে ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যমত কমিশন কর্তৃক যে সনদটা দেওয়া হয়েছে এটা একটা জাতীয় ঐক্যের প্রতীক। এই জাতীয় ঐক্যের প্রতীকে কেউ যদি বিভক্তির জায়গায় নিয়ে আসতে চায়, প্রকারান্তে তারা ফেসিবাদী শক্তিকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে। আমরা গত বছরের 5 তারিখে দেখেছিলাম জনগণকে পাশ কাটিয়ে তারা ক্যান্টনমেন্টে গিয়েছিল, এবং সেখানেও যেই ফেসিবাদী শক্তিগুলো রয়েছে তা আওয়ামী লীগ নামে হোক, জাতীয় পার্টি নামে হোক, জুলাই সনদকে বন্ডুল করে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সর্বপ্রকারান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যখন কনসেনসাস কমিশন এই তাদের বিলটা তাদের ভবিষ্যতের দিকে তারা নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তখনও আমরা একটি দল থেকে এই ধরনের বাংলাদেশের জনগণ বিরোধী কার্যক্রম লক্ষ্য করতে দেখছি। আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই যে এটা জনতার একটি ঐতিহাসিক বিজয়। জনতার ঐতিহাসিক বিজয়ের সামনে অথবা মুখোমুখি আপনারা দাঁড়াবেন না। যদি জনতার ঐতিহাসিক বিজয়ের মুখোমুখি দাঁড়ান তাহলে বাংলাদেশের যে জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু ভয়াবহ হবে আপনাদের সামনে। আমরা আরেকটি বিষয় বলেছিলাম যে সংস্কারকৃত সংবিধান অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, সেই ইলেকশনের মধ্য দিয়ে রিফর্ম অ্যাসেম্বলি যখন রিফর্ম কনস্টিটিউশনটা প্রেজেন্ট করবে, সেই কনস্টিটিউশনের অধীনে যারা জুডিশিয়ারি রয়েছেন তারা সকলেই সাংবিধানিক পদের জন্য নতুন করে শপথ গ্রহণ করতে হবে, যাতে এই জিনিসটা আরও দৃঢ় হয়। যেহেতু আমরা রিফর্ম কনস্টিটিউশন পাবো 2026, সেই কনস্টিটিউশনের অধীনে যারা জুডিশিয়ারি রয়েছেন তাদের এটাতে ওথ বা শপথ নিতে হবে। কারণ তারা যদি এটাতে ওথ বা শপথ না নেন তাহলে ভবিষ্যতে এটা একটা হুমকির জায়গাতে পড়তে পারে। সেই জন্য আমরা সরকারের কাছে এই 6 দফা যে দাবি সেটা দিয়েছিলাম, এবং এই দাবির মধ্যে অনেকাংশে কিছু দাবি বাস্তবায়নের আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা বিলটা যখন জনগণের সামনে স্পষ্ট হবে তবে সেখানে আমরা বলে থাকি যে কনসেনসাস কমিশনে এই বিলটা ড্রাফট আকারে জনগণের সামনে হাজির করতে হবে। অর্থাৎ এটা যদি এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়, আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুল যিনি রয়েছেন ওনাদের উপরে জনগণের কিন্তু আস্থা নেই, এবং উনি বারবার কিন্তু জনগণের আস্থার বাহিরে গিয়ে এই যে আমাদের জুলাই সনদটা রয়েছে সেটাকে সংবিধানের অধীনে কথা বলে এটাকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা করছেন। অর্থাৎ গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল না ধরে উনি জনগণের যে ঐতিহাসিক বহিঃপ্রকাশ সেটাকে পাশ কাটিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন বলে আমাদের একটা আশঙ্কা রয়েছে। সেই জন্য ডক্টর ইউনূসের অধীনে যে কনসেনসাস কমিশন রয়েছে বা জাতীয় ঐক্যমত কমিশন, এই কমিশনেই বিলটা অথবা আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে। আমরা যে 6 নম্বর ধাপটা বলেছি সেটাতে বলেছি এই 2026 সালে যে সংস্কৃত সংবিধান, সেই সংবিধানকে সংশোধনী আকারে বলা যাবে না। কারণ সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোর্টের রায়ের মধ্য দিয়ে এই জনগণের যে ঐতিহাসিক বিজয়, এই বিজয়কে আবার কোর্টের মাধ্যমে চ্যালেঞ্জ করে এটাকে ধ্বংস করে দেওয়া একটি পায়তারা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখেছি। ভবিষ্যতে এই ধরনের কোনো প্রসেস আমরা বাংলাদেশে জনগণের বিপক্ষে গিয়ে কোনো রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকবে আপনাদেরকে এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনাদেরকে জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে।
এখন আমরা স্পেসিফিক কোশ্চেন সেশনে চলে যাব। আপনাদের যারা আজকে অনেক সিনিয়র, অনেক এক্সপার্ট সাংবাদিক, সনদের স্বাক্ষর অনুষ্ঠানে আমরা যাই নাই। আমাদের কিন্তু স্পেসিফিক একটি কথা ছিল, সেটা হলো এটা যদি বিল আকারে না হয়, ডক্টর ইউনূস যদি সাইন না করেন বা সরকার প্রধান এবং গণ অভ্যুত্থানকে যদি ভিত্তিমূল না ধরা হয়, এটা যদি জাতির সামনে স্পষ্ট না করা হয়, আমরা সেখানে স্বাক্ষর করব না। এবং জনগণকে সাথে নিয়ে পুরো বাংলাদেশ কিন্তু আমাদের সাথে ছিল, ফলত আমাদের প্রেশারের কারণে সরকার এই জায়গায় যেতে বাধ্য হয়েছে। এবং ভবিষ্যতেও যদি জনগণকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা জনগণের কাছে যাব এবং জনগণের যে ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ, সেটাও আমরা রাজপথে ঘটাবো। তো আমরা এটা বলতে পারি, এটা এনসিপি নয়, এটা বাংলাদেশের একটি জনগণের বিজয় হয়েছে। এখানে শুধু এনসিপি ছিল না, এখানে শহীদ ফ্যামিলি ছিল, আহত ছিল। আপনারা দেখেছেন তারা সেখানে গিয়েছে, তাদের সেখানে বসতে দেওয়া হয় নাই। সেখানে একটি অপ্রীতিকর ঘটনার আমরা সম্মুখীন হয়েছে। আমরা সেখানে শহীদ ফ্যামিলি যারা রয়েছেন, আহত ফ্যামিলি যারা রয়েছেন, তাদেরকে আমরা বলেছি যে আমরা উদ্যোগ নিচ্ছি, আমাদের সাথে সরকারের কথাবার্তা চলছে, আপনারা শান্ত হন। রাজপথে তারা নেমে আসতে চায়, কিন্তু আমরা বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা গণতান্ত্রিক পরিস্থিতির পক্ষে উত্তরণ ঘটাতে চাই। সেই জন্য আমরা সকল পক্ষ নিয়ে আলোচনার টেবিলে এখনও আছি, আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি এটা এনসিপির জন্য রাজনৈতিক দূরদৃষ্টি সম্পূর্ণ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত তারা নিয়েছে এবং এনসিপি এটা প্রাথমিকভাবে বিজয় হয়েছে। স্বাক্ষর আমরা বলেছি এটা সরকার যখন সিদ্ধান্ত দিবে, এবং আমরা বলেছি ঐক্যমত কমিশনে এই ড্রাফটটা দিতে হবে। ঐক্যমত কমিশন যখন ড্রাফটটা জনগণের, এটা কিন্তু সুপারিশমালা দিয়েছে, এটা ড্রাফট আকারে আসে নাই। ফলত ঐক্যমত কমিশন এখন যদি একটা ড্রাফট দেয়, সেখানে এই সুপারিশমালাগুলো কিন্তু ড্রাফটে পরিবর্তন হতে পারে। সেজন্য আমাদের আইন মন্ত্রণালয়ের উপর কিন্তু আস্থাটা নেই আসিফ নজরুল স্যারের উপরে। সেই জায়গা থেকে আমরা বলছি যে কনসেনসাস কমিশন ড্রাফট আকারে যখন হাজির করবে, আমরা সেটা পড়ব। যদি দেখি জনগণের সকল আশা আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানকে প্রাথমিক ভিত্তিমূল ধরে নেওয়া হয়েছে, তখন আমরা সাইন করে দেব। এবং আমরা বলেছি যে যেহেতু এই গণ অভ্যুত্থান থেকে সরকার গঠন হয়েছে এবং সরকারি আদেশটা জারি করবে, তাহলে সরকারকে আসলে জনগণের সম্মুখে দিতে হবে। সেটাতে আমরা সম্ভাব্য যে জায়গা, সেটা শহীদ মিনার বলেছি। কারণ এই শহীদ মিনার থেকে এক দফা দাবির মাধ্যমে শেখ হাসিনা বা ফ্যাসিস্ট রিজিমের পতন হয়েছে। সেখানে আমরা মনে করি সরকার এই জায়গাটা বা প্রসেসের মাধ্যমে কার্যপ্রক্রিয়াগুলো সম্পূর্ণ করবেন। দেখুন, আমরা অবস্থানটা স্পষ্টত করছি যে গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ডক্টর ইউনূসের আদেশ জারি করতে হবে। এটা হলো আমাদের প্রাইম কনসার্ন, এবং পিপলের সামনে সে ড্রাফটটা উপস্থাপন করতে হবে, তাহলে আমরা সাইন করে দেব, তাহলে একটা পর্যায়ে এটা চলে যাবে। তারপরে সেকেন্ড স্টেপটা আসে তখন গণভোট। গণভোট আমরা বলেছি ইলেকশনের আগে হতে পারে, কিন্তু যদি ইলেকশনের আগে গণভোট না হয় তাহলে কি হবে? সেখানে জামায়াতের কিছু রিজিড, তাদের একটা সাইড রয়েছে, কিন্তু আমরা এটা রিজিডিটির মধ্যে যেতে চাই না, বা আমরা এটা ধরে একদম পড়ে থাকতে চাই না। আমরা মনে করি যে সেকেন্ড স্টেপ গণভোট পরেও হতে পারে, আগে হতে পারে, কিন্তু সেখানে কিছু যদি নির্বাচনের দিনে হয়, সেখানে কিছু আমরা আশঙ্কার কথা জানিয়েছিলাম। কারণ বাংলাদেশের যে এন্টায়ার ইলেকশনের যে সিস্টেমটা, এটা কিন্তু নিউট্রাল না, এটার মধ্যে দিয়ে একটি সুষ্ঠু ভোট হওয়ার পসিবিলিটিস নেই। সেখানে যারা 300 আসনের ইলেকশন করে, যে প্রার্থীগুলো থাকে, অধিকাংশ হলো গডফাদার, এবং এই গডফাদাররা তাদের গ্রেনেড ককটেল নিয়ে সবসময় হলো ভোট কেন্দ্রগুলো অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে থাকে। তো সেই জায়গায় যারা সংস্কারের জন্য চায়, বাংলাদেশের সংস্কারের জন্য প্রাণ দিয়েছে, সেই মানুষগুলো একটি সুস্থ বাংলাদেশের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। যখন তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা হয়, সেই মানুষগুলোর মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করে। তো এই কনসার্নটার জায়গাটা যদি ইলেকশন কমিশন এটা নিশ্চয়তা দিতে পারে, যদি এই কনসার্নটা নামিয়ে নিয়ে আসতে পারে, তাহলে তো ওই দিনও হতে পারে। আর আগে যে বিষয়টা, আগে হওয়ার ক্ষেত্রে একটা কস্টিংয়ের একটা বিষয় আসে, যদি দুইটা ভোট আমরা আলাদা আলাদা করি তাহলে অনেক ব্যয় বেড়ে যাবে। আর আরেকটি বিষয় আমাদের এখানে এসেছে যে ফেসিবাদী শক্তিটা অনেক বেশি একসাথে কাজ করবে, যাতে হলো গণভোটে মানুষের অংশগ্রহণ থেকে তারা বিরত রাখতে পারে। আরেকটি বিষয় রয়েছে যে এখানে বিএনপিও একটু গণভোটটা বানচাল করার জন্য প্রচেষ্টা চালাবে। তো সেই ক্ষেত্রে এটা ইলেকশন কমিশনের উপরে নির্ধারণ করে, সক্ষমতার উপরে। তারা যদি আগে পারে তাহলে করবে, তারা যদি পরে পারে সেটাও করবে। তবে যে কোনো সময় হোক, সেটাতে আমরা শুভকামনা জানাই, কিন্তু আমাদের এটা সময় নিয়ে আমরা এই বিতর্কের পিছনে পড়ে থাকতে ইচ্ছুক নয়। আপনি আগে করেন পরে করেন,
দুটাতেই তো ইলেকশন কমিশনের আপনার টেস্টিংয়ের মধ্য দিয়ে যেতে হবে, এবং এই গুন্ডাতন্ত্র, মাস্তানি, ভোট কেন্দ্রের এই ধরনের যে পরিস্থিতি, সেটা থেকে আমাদের মুক্তির একমাত্র উপায় হলো গণভোটটা সুষ্ঠুভাবে। আমরা ফোকাস করতেছি যাতে গণভোটটা সুষ্ঠু প্রক্রিয়ায় হয়, কিন্তু বিএনপি এবং জামায়াত এই কথাটা বলছে না যে গণভোটটা যাতে সুষ্ঠু প্রক্রিয়ায় হয়। আমাদের দাবিটা হলো গণভোট যাতে আগে হোক বা পরে হোক সুষ্ঠু প্রক্রিয়ায় গণভোট হতে হবে, কারণ জনগণের যে ভোটিং পাওয়ার সেটার মধ্য দিয়ে এটাকে আমরা আরও শক্তিশালী করতে চাই। আর আমরা এটাতে প্রস্তাবনা যেটা একের খসড়া যেটা বলা হয়েছে, সেটা আমরা বলেছি যে এটা বিল আকারে উপস্থাপন করতে হবে, প্রস্তাবনা আকারে নয়, কারণ বিল আকারে উপস্থাপনা করলে অনেক শক্তিশালী হবে, এবং প্রস্তাবনা আকারে করলে এটা পরবর্তীতে আবার এই ড্রাফটিংয়ে প্রবলেম হবে। এই জন্য আগে ড্রাফটিং বিল সব কিছু আগে হয়ে যাক, তাহলে আমরা সাইন করে দিব, এটাতে আমাদের কোনো সমস্যা নেই। কমিশন নিয়ে কিছুক্ষণ আগে ব্রিফিং হয়েছে, এখানে আসলে সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে এতদিন ভেবেছি ঐক্যমত্য কমিশন রেফারি ভূমিকা পালন করছে, এখন দেখছি রেফারিরা নিজেই গোল দিয়ে দিচ্ছে, কিছু দলের প্রস্তাবনা চাপিয়ে দেবার চেষ্টা চলছে, এরকম একটা ব্রিফিং করেছে। এবং যেহেতু বিএনপির পক্ষ থেকে ধরে নেওয়া যাচ্ছে বিএনপি ব্রিফিং, আপনাদের আসলে কোনো মন্তব্য আছে? এটা তো ঐক্যমত কমিশন ছিল, তো এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল, এখন আবার ঐক্যমত কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে, এখন আবার এটাকে আমরা ঐক্যমত কমিশন বলতে পারি। তো এটা কোনো দলের জন্য নয়। সালাউদ্দিন কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন কী হবে সেটা নিয়ে তারা কোনো আলোচনা করে নাই। তাহলে আপনি বিবাহের আয়োজন করলেন, বিবাহ হবে, কিভাবে হবে, কবে হবে, কাবির নামে কে সাইন করবে, এগুলো নিয়ে কোনো কথা হলো না। এই জন্য আমরা বলি সালাউদ্দিন কমিশন থেকে ঐক্যমত কমিশন তার মেরুদণ্ড খুঁজে পেয়েছে, এই জন্য আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাই। আর আমরা এনসিপির পক্ষ থেকে এই দাবিগুলো জানাইনি। ঐক্যমত কমিশন এই যখন সাইন করেছিল পার্লামেন্টের সামনে স্বাক্ষর অনুষ্ঠানের পরে, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের যারা এক্সপার্ট, বিদেশি যারা এক্সপার্ট, তাদের সাথে বসেছে, আহত ফ্যামিলির সাথে বসেছে, শহীদ ফ্যামিলির সাথে তারা বসেছে, তাদের থেকে দাবিগুলো এসেছে। আমরা এনসিপির পক্ষ থেকে রাজনৈতিক জায়গা থেকে সালাউদ্দিন কমিশন বাংলাদেশকে অন্য খাতে প্রভাবিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, আমরা ঐক্যমত কমিশনের মেরুদণ্ডকে সোজা করে তাদের জায়গায় নিয়ে এসেছি। আমরা সরকারকে বলেছি যে আপনারা সালাউদ্দিনের কমিশনের মধ্য দিয়ে যান, তাহলে আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছে তাদের সাথে গাদ্দারি করা হবে। তো আমরা এনসিপি জনগণের যে রাজনীতি সেটাকে সঠিক পথে নিয়ে এসেছি, ফলত আমরা তাদের কাছে আহ্বান রাখবো যে আপনি এটা কোনো দল হিসাবে দেখবেন না, এটা হলো বাংলাদেশের জনগণের একটা ভয়েস আমরা দিয়েছি। আপনারা যদি আগে বাস্তবায়নের প্রক্রিয়া সালাউদ্দিন কমিশনে আলোচনা হতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, সেখানে তারা একটা সিদ্ধান্তে আসতো। আমরা যখন বলেছি যে আমরা এই সিদ্ধান্তটা না দেখে আমি তো অন্ধভাবে সাইন করতে পারি না, তাহলে ওনারা এটা তো ওনারা ভুল করেছেন, যে ওনারা বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখেই বিএনপির সাইন করা উচিত ছিল। তো ওনাদের ভুলটা তো আমাদের ঘাড়ে এখনো তুলে দেওয়া উচিত না। তো সেই জায়গা থেকে বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন, আপনার দেখা উচিত ছিল যে বিলটা কি হয়। আমরা সেই দাবিগুলো দিয়েছিলাম, আমরা আপনাদের কাছেও গিয়েছিলাম। সো এই জন্য হলো, যদি দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন, জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন। আর এখানে তো রেফারিকে ফাউল করতেছে, রেফারিকে তো দায়িত্ব পালন করতে দিচ্ছে না। ছিল ঐক্যমত কমিশন, বানিয়ে দিচ্ছে সালাউদ্দিন কমিশন। তা আমাদের দায়িত্ব তো হলো রেফারিকে তার দায়িত্ব পালন করতে দেওয়া। সেজন্য হলো উনি এটার মাধ্যমে আসলে যখন বলতেছেন অনৈক্য, এখন বিএনপির কথা যে জনগণের বিপক্ষে গিয়ে বিএনপি যদি একটি কথা বলে আর জনগণের পক্ষে কথা বললে যদি অনৈক্য সৃষ্টি হয়, আর এটার মাধ্যমে তারা হলো জুলাই চার্টার হলো বন্ডল করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টা বাংলাদেশে চেষ্টা চালিয়ে যায়, সেটা তো আমরা বাংলাদেশে হতে দিব না। তারা গত 15 বছরে ধাক্কা দেয়, নড়ে না, শেখ হাসিনার গদি নড়ে না, শুধু ঢুলে নড়ে না। কারণ এই দিনের বেলায় গদি হলো ডুলাতো, রাতের বেলায় আবারই গিয়ে হলো গদিটা ঠিক করে দিত। রাতের অন্ধকারে গিয়ে সবার সাথে আবারই কম্প্রোমাইজ করতো, ব্যাংক বাণিজ্য থেকে শুরু করে বাংলাদেশে সব কিছুই তো তাদের অবস্থানগুলো ছিল। তা আমরা দিনও গদি ঝুলিয়েছি, রাতের বেলায় হলো গদি নাড়া দিয়েছি, এই জন্য গদিটা হলো সটকে গেছে। এই জন্য বিএনপিকে বলবো, এই দিনের বেলা ঐক্যমত কমিশনে, রাতের বেলায় হলো বিভিন্ন এম্বাসি, বিভিন্ন বাংলাদেশের যেই ফেসিবাদী শক্তি যারা আসার প্রচেষ্টা চালাচ্ছে, এই যে জাতীয় পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাতের বেলায় যে মিটিং মিছিল, এগুলো আপনারা বাদ দেন। দিনের বেলা ঐক্যমত কমিশনের যেভাবে সময় দিয়েছেন, রাতের বেলা সংস্কারের জন্য সময় দেন,
তাহলে এই ধরনের ভবিষ্যতে আপনারা ভুলও করবেন না, বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন। আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ পাশ হয়েছে, কিন্তু একটা সিদ্ধান্ত আকারে কিন্তু ভোটের মধ্যে যেতে হবে, হ্যাঁ বা না ভোটে। তো সেই জন্য আমরা মনে করি ঐক্যমত কমিশন এনসিপির কথাকেও তারা প্রাধান্য দেয়নি, কারণ আমাদেরও নোট অফ ডিসেন্ট ছিল, জামায়াতেরও নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপিরও নোট অফ ডিসেন্ট ছিল। তাহলে কারোই তো তারা নোট অফ ডিসেন্ট নেয় না, আর আমরা কি বসে আছি যে আমাদের নোট অফ ডিসেন্ট নেয় নাই? এজন্য তারা প্রস্তাবনায় প্রাধান্য দিয়েছে জনগণকে, আর গণ অভ্যুত্থানটা জনগণ করেছে। ফলত দলগুলো যতই নিজেদের মধ্যে মারামারি করুক লাভ নেই। ঐক্যমত কমিশনটার যে পাওয়ার, সেই পাওয়ারটা এসেছে জনগণ থেকে। এটা বিএনপি, জামাত, এনসিপি ঐক্যমত কমিশনকে দেয় নাই। ফলত ঐক্যমত কমিশনের দায়বদ্ধতা রয়েছে জনগণ থেকে। আর জনগণ গণ অভ্যুত্থান করে ঐক্যমত কমিশন ডক্টর ইউনূসকে বসিয়েছে যে আমরা বাংলাদেশের সংস্কার চাই, আমাদেরকে সংস্কার বুঝিয়ে দিন। ডক্টর ইউনূসে একটা কমিটি গঠন করেছে, কমিটির মাধ্যমে এখন রিপোর্ট এসেছে। তারা দলগুলোর সাথে এতদিন কনসালটেশন ভূমিকা ছিল, এখন দলগুলোই যদি যায় হলো এখানে ফাউল করতে চায়, ঐক্যমত কমিশন তো এটা দিবে না। কারণ ঐক্যমত কমিশনের রেসপন্সিবিলিটি জনগণের প্রতি রয়েছে। ঐক্যমত কমিশন কি তাহলে জনগণকে বাদ দিয়ে কি বিএনপি কমিশন হবে নাকি জামায়াত কমিশন হবে? সেই জায়গায় ঐক্যমত কমিশনকে আমরা সাধুবাদ জানাই যে জনগণের পক্ষে শক্তভাবে দাঁড়ানোর জন্য। আর জনগণকে বলবো, ঐক্যমত কমিশনে যারা রয়েছেন তারা নিজেদের জীবনের অনেক রিস্ক নিয়ে হলো আপনাদের পক্ষে দাঁড়িয়েছে। তাদের জীবনের রক্ষা করার দায়িত্ব আপনাদের, এবং বাংলাদেশে তাদের ঐতিহাসিক জনগণের পক্ষে তারা দাঁড়িয়েছে, জনগণও তাদের পক্ষে দাঁড়ানো উচিত। আশা করি যে এখনও শাপলা পাবো, এবং অতি দ্রুত আমরা একটি সমাধান চাই। ওরা অলরেডি অনেক সময় নিয়েছে, তবে আমরা এখনও এনসিপি থেকে আশাবাদী শাপলার ব্যত্যয় কোনো কিছু হবে না, কারণ তারা আমাদের সামনে কোনো শক্তিশালী যুক্তি দাঁড় করাতে পারে নাই। এবং আমরা তাদেরকে বলেছি আপনারা একটা নীতিমালা তৈরি করুন, কোন নীতিমালার ভিত্তিতে আপনারা এই যে লিস্টগুলো বা তালিকাগুলো আপনারা সিলেক্ট করেছেন সেগুলো জাতির সামনে উপস্থাপন করেন। তারাই সেটারও ব্যাখ্যা দিতে পারে নাই। তো আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশন, তাহলে যদি ওনারা দিতে চায় তাহলে গায়ের জোরে দেখ না, দেখি ওনাদের নির্বাচন কমিশনের কত জোর। নির্বাচন কমিশনের যদি জোর থাকে তাহলে জোর করে চাপিয়ে দেখ, কারণ নির্বাচন কমিশন তো শুধু প্রতীক না, ইলেকশনও জোর করে চাপিয়ে দিয়েছিল গত 3টি ইলেকশন। তা আপনাদের সামনে যখন এই উদাহরণ আছে, ইলেকশন কমিশনের প্রতি তো এখনো যে এটা পরিবর্তন হয়ে গিয়েছে সেটা তো আমরা মনে করি না। একই যে প্রক্রিয়া হাবিবুল আউয়াল খান এসেছিল, রকিব হুদা কমিশন এসেছিল, সে একই প্রক্রিয়ায় তো এই নির্বাচন কমিশনও গঠন হয়েছে। আমরা তো সেটার বিপক্ষে বলেছিলাম যে নির্বাচন কমিশনকে সুষ্ঠু একটি প্রক্রিয়া গঠন করতে হবে। এখন অনেক দল, বিভিন্ন টকশোর বুদ্ধিজীবী একটু উকি মেরে বলে যে এনসিপিকে যদি শাপলা দেওয়া হয় তাহলে তো এটা কিংস পার্টি হবে, এনসিপিকে যদি দেওয়া হয় নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করবে। ভাই, আমরা তো জুডিশিয়ারির বাইরে কোনো কিছু চাই নাই, আমরা তো হলো লিগ্যাল ফ্রেমওয়ার্কের বাইরে কোনো কিছু চাই নাই। রাজনীতি করতে এসেছি, গণতান্ত্রিক প্রক্রিয়া, আমার যে অধিকার আছে সেই অধিকারের মধ্য দিয়ে আমি চেয়েছি। এখন আপনার অপশন আছে গায়ের জোরে আমার অধিকার থেকে বঞ্চিত করবেন। যদি অধিকার থেকে বঞ্চিত করেন তাহলে কি পরিস্থিতি হবে সেটারও গণতন্ত্র কেউ যদি রক্ষা করতে না পারে তার পরিণতি কি হয় সেটাও ইতিহাসে আছে, সেটাও তাদের পরিণতি হবে। এটা নিয়ে আমরা অত বেশি কনসার্ন না। এবং সে জায়গায় ইলেকশন কমিশন তাদের দায়িত্ব হলো সুন্দর একটি গণভোট আয়োজন করা সুষ্ঠু প্রক্রিয়াতে, এবং এটার মধ্য দিয়ে তাদের যাচাই হতে পারে যে কেমন ভোট তারা আয়োজন করতে পারে, বড় বড় কথা না বলে।